এটা কি অপরূপ সুন্দর একটা জায়গা। মানে আমাদের হোমস্টেটা ঠিক এই যে এখানে। 2 রাত্রির জন্য একটি সাজানো গোছানো পাহাড়ি গ্রামে এক্সপ্লোর করে অনেক কিছুই জানতে পেরেছি, অনেক কিছুই দেখতে পেয়েছি। হোমস্টের ব্যালকনি থেকে নদীর স্নিগ্ধ ভিউ, সাথে গর্জন, সবুজে ঘেরা পাহাড়ের মাঝে হোমস্টে থাকার অভিজ্ঞতা, সব মিলিয়ে একটা জমজমাট ভ্লগ আজকে আপনাদের সামনে তুলে ধরবো। তাই 1 সেকেন্ডও স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমাকে মোটিভেট করার জন্য ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। এই যে দেখতে পাচ্ছ সেই কাঠের ব্রিজ, আর কাঠের ব্রিজের এখানে আমরা দুজন দাঁড়িয়ে ভাইব নিচ্ছি। মেঘলা ওয়েদার, ভাল লাগছে না? দুজনেরই ভালো লাগছে, দুজনে বলে কথা না, এখানে যারা যারা এসেছে সকলের ভালো লাগছে। এখানে অনেক ট্যুরিস্ট এসেছে দেখলাম। প্রথমে ভেবেছিলাম যে রাতের ট্রেনে আর কি দেখাবো, তারপরে ভাবলাম একটু জানালার পাশে দাঁড়িয়ে ঠান্ডা বাতাস এবং সাথে একটু বকবক করাই যাক। কয়েকদিন আগে আমি সিকিম থেকে ঘুরে এলাম, এই ট্রেনে করেই গিয়েছিলাম, মানে কাঞ্চনকন্যা এক্সপ্রেসে করে। তো আবারও সেই শিলিগুড়ির উদ্দেশ্যে আমাকে এই কাঞ্চনকন্যাতেই যেতে হচ্ছে, কারণ তৎকালে টিকিট কেটেছি, যেটা পেয়েছি সেটাই আর কি ধরে যেতে হচ্ছে। আমার এই ট্রেনটা সত্যি বলতে অতটাও ভালো লাগে না, শুধু আমার না, অনেকেরই হয়তো ভালো লাগে না, এই জন্য রেটিং বড্ড বাজে 3.4 আইআরসিটিসিতে। যাই হোক, তৎকালে যেটা পেয়েছি সেটাই এখন মঙ্গল, মানে নেই বাবার থেকে কানা বাবা অনেক ভালো, তো সেটাই এখন যেতে হচ্ছে। একদম বেকার ট্রেন ভাই, অপরিষ্কার। এবারের পাহাড় ভ্রমণের সঙ্গী ছিল আমি সহ আরও 4 জন, রাজেশ স্যার, ম্যাম এবং তাদের পুচকে, আমার গিন্নি, আর 4র্থ নাম্বার সঙ্গীর সাথে না হয় পাহাড়ে গিয়েই পরিচয় করাই। ম্যাম বাড়ি থেকে রাতে ডিনার করার জন্য রুটি আর চিলি চিকেন বানিয়ে এনেছিল, তাই সেটা খেয়েই রাতে ভোজন সারলাম। ব্যাস, তারপর ট্রেনের বাইরে নৈশ দৃশ্য দেখতে দেখতে কিছুটা সময় কাটালাম এবং এই বিচ্ছুটার সাথে একটু দুষ্টুমি করে ঘুমিয়ে পড়েছিলাম। এই কাঞ্চনকন্যা এক্সপ্রেস অপরিষ্কার হতে পারে, কিন্তু টাইমের আগেই শিলিগুড়িতে ঢুকিয়ে দেয়। শিলিগুড়িতে টাইম মতো পৌঁছে আমাদের আগে থেকেই রিজার্ভ করা গাড়িতে চেপে বসলাম। আর যেহেতু ওয়েদারটা মেঘলা ছিল, তাই গাড়ির জানালার বাইরে ঠান্ডা বাতাসকে গায়ে মেখে নিলাম। ভীষণ ঠান্ডা ওয়েদার, মেঘলা মেঘলা হয়ে আছে, বৃষ্টিও হয়েছে, রাস্তায় দেখতে পাচ্ছি জল জমে রয়েছে। সেবক রেলওয়ে ক্রসিং এর ঠিক আগেই একটু পরোটা আর ঘুগনির স্বাদ নিয়ে সকালে প্রাতঃভোজটা সেরে নিলাম। তারপর আবারও গাড়ি জার্নি শুরু হয়ে গেল। বাই দ্য ওয়ে, তোমাদেরকে বলেছিলাম না আমাদের 4র্থ মেম্বারের সাথে পরিচয় করিয়ে দেবো? এই হলো আমাদের আরো একজন ভ্রমণ সঙ্গী, গপু। এটা গপুর প্রথম পাহাড় ট্রিপ। দেখো, গপুকে আমরা ঠাকুর হিসেবে দেখি না, ওকে আমরা বাড়ির সন্তানের চোখেই দেখি, তাই ওকেও আমাদের সাথে নিয়ে চলল। চাপড়ামারির অভয়ারণ্যের রাস্তাটিকে দেখতে অপূর্ব সুন্দর লাগছিল, কারণ বৃষ্টির জলে গাছের পাতা ধুয়ে আরো বেশি সবুজ হয়ে উঠেছে। আহা, কি ফিলিংস! আমি জানি না কতটা আওয়াজ যাচ্ছে, হাওয়ায় হয়তো আওয়াজ যাচ্ছে না, কিন্তু এই যে ফিলিংসটা, ও সেরা সেরা। একটু রিস্ক আছে, কিন্তু রিস্ক না নিলে কি আর রিস্ক হয়? সেরা সেরা। সবুজ প্রকৃতি, ঠান্ডা বাতাস আর নিজেদের মধ্যে কথোপকথন করতে করতে ঝালং পেরিয়ে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থল রঙ্গতে। যাই হোক, অবশেষে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি। এই হলো আমাদের হোমস্টে। হোমস্টে থেকে এরকম একটা ভিউ, আর ঠিক তার নিচের দিকে আমি একটু দেখিয়ে দিচ্ছি, আমি নদীটার নাম জানি না, এখানে আবার একটা কাঠের ব্রিজও রয়েছে। ওফ, সেরা সেরা, জাস্ট ভিউটা দেখো, আহা হা, অপূর্ব সুন্দর একটা ভিউ। भैया ये नदी का नाम क्या है? ये गोलनगर झोलुंगखोला। है झोलुंगखोला। ঝলুংখোলা। আচ্ছা আচ্ছা, ঝলুংখোলা এই নদীটার নাম। এই যে হোমস্টে, এই হোমস্টেতে আমরা থাকবো, আর এই যে এরকম ভিউ, ও কি সেক্সি জায়গা। ব্যালকনি থেকে ঠিক এরকম ভিউ, একদম সুন্দর ভিউ। এবং এই হলো রুম। এই রুমে দেখতে পাচ্ছি 2টো বেড রয়েছে, এখানে একটা বেড, এখানে একটা বেড, এখানে একটা টেবিল রয়েছে, এখানে একটা বেসিন রয়েছে, আয়না রয়েছে, আর এই হলো বাথরুম, গিজার রয়েছে, বেশ বড়ই রয়েছে, খুব সুন্দর বাথরুম। ব্যাস, একদম পরিপূর্ণ সুন্দর একটা রুম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, এবং এখান থেকে ঠিক এরকম ভিউ, আহা হা, সুন্দর সেক্সি ভিউ, আলাদাই লাগছে, আলাদাই। 1 hour later. ও একটা দুর্দান্ত ফ্রেশনেস আসছে, মানে স্নান টান কমপ্লিট করার পরে যে কী ফ্রেশ লাগে, যারা প্রথম দিন কোথাও ট্রাভেল করে তারা ভালো করে বুঝতে পারবে। কারণ প্রথম দিন যেখানে ট্রাভেল করা হয় তার আগের দিন রাত জাগতে হয়, মানে ট্রেনে তো ঘুমান, আমার তো হয় না,
এবার কার হয় আমি জানি না। তো যাই হোক, ট্রেনে ঘুম হয়নি, ওরকম টায়ার্ড ছিলাম, এসে একটু স্নান করেছি, বেশ ফ্রেশ লাগছে, কিন্তু একটু নাকে কথা টান এসে যাচ্ছে কারণ ঠান্ডা লেগে গেছে। ট্রেনে একটু হালকা ঠান্ডা বাতাস খেয়েছি এবং গাড়িতে আসার সময় ঠান্ডা বাতাস খেয়েছি, তো তার জন্য আমার যে কথাটা নাকে উঠে আসছে, তো তার জন্য এক্সট্রিমলি সরি। এই জায়গাটা জাস্ট দেখো, আমার ভয়েস কতটা ভালো আসছে আমি বলতে পারছি না, কারণ এখানে যে নদীর আওয়াজ, সেই আওয়াজটা স করে বইছে। তো দেখো জাস্ট জলটা দেখো, পুরো স্বচ্ছ জল। আমি এখন আর যাচ্ছি না, কালকে দেখাবো, এখানে 2 দিন স্টে করছি, তো আগামীকাল আমি দেখাবো। আহা কি লাগছে এখানে, জলটা যখন পড়ছে না, দেখো জলটা যখন বাড়ি খাচ্ছে, মনে হয় শিবলিঙ্গে কেউ জল ঢালছে এমন লাগছে। দেখো ও সেরা। এই জায়গাটাকে আরও সুন্দর করে তুলেছে এই কাঠের ব্রিজটা ঠিক এরকম, অনেক দিনের পুরনো, দেখেই বোঝা যাচ্ছে, মানে মজবুত আছে, কিন্তু দেখে বোঝা যাচ্ছে যে একটু ভঙ্গন টাইপের হয়ে আছে, একটু রিস্কি আছে আর কি। তো যাই হোক, রিস্ক হ্যাঁ। আর এই যে তিবেতিয়ান ফ্ল্যাগগুলো সাইড দিয়ে সাজানো রয়েছে, আহা দেখতে কি সুন্দর লাগছে বলো তো। আর এখান থেকে জাস্ট এরকম ভিউ। আর এই হোমস্টেতে আমরা রয়েছি, এই রুমটাতে ঠিক আঙুলের ডোকায় যে দরজাটা দেখতে পাচ্ছ, ওই জায়গাতেই আমি রয়েছি। আহা কি মনোরম পরিবেশ, কি সুন্দর ভিউ, আলাদাই, চারিপাশটা যেন সাজানো গোছানো এরকম দৃশ্য। আর তার ঠিক পাশেই এরকম খাওয়ার টেবিলের ব্যবস্থা করা। এখানে এখন আমরা দুপুরের লাঞ্চ করব, অলরেডি ডিম চলে এসেছে, আমরা জানি পাহাড়ের দুপুরবেলা মানেই ডিম। তো যাই হোক, এই জায়গাটায় বসে আমরা খাবো আর এরকম সুন্দর একটা দৃশ্যের ভাইব নেব। দুপুরের গরমাগরম লাঞ্চ করছি, এরকম সুন্দর একটা নদীর সাউন্ড প্লাস এরকম ভিউ, আহা আলাদাই। মেঘলা ওয়েদার, বলতেই পারি যে একটা দারুণ অ্যাডভেঞ্চার হচ্ছে, কারণ এরকম একটা ভিউ দেখে লাঞ্চ করা, যাই হোক, একটু গরমাগরম লাঞ্চ করি আর এরকম ভিউর একটু মজা নেই। খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। 15 minutes later. এখানে ট্যুরিস্টরা দেখতে পাচ্ছ বেশ কিন্তু এনজয় করছে তারা, ঝর্ণার জল, নদীর জল যেটাই বলো না কেন, সেই জলে কিন্তু বেশ এনজয় করছে। আহা স্বচ্ছ জল, এরকম জলে তো এনজয় করতেই হবে। যাই হোক, লাঞ্চ কমপ্লিট, এবার হচ্ছে মোটামুটি টুকটাক করে এদিক ওদিকটা একটু ঘুরে দেখব। মোটামুটি 2-2:30 মতো বাজে, আর মেঘলা ওয়েদারের জন্য এই জায়গাটা পুরো অন্ধকার হয়ে এসেছে। তোমরা ক্যামেরাতে বুঝতে পারবে না, লো লাইট ক্যামেরা, এখানে তোমরা ভালো সিনারি দেখতে পাচ্ছ, ভালো আলো দেখতে পাচ্ছ, কিন্তু এখান থেকে আমরা খালি চোখে একটু অন্ধকার দেখছি। তো যাই হোক, এই যে জায়গাটা সত্যি অপূর্ব সুন্দর জায়গা। ওই যে ওখানে আমাদের হোমস্টে, আর সেই নদীর স্রোতের ওখানে দেখতে পাচ্ছি অনেকেই এনজয় করছে, অনেক ট্যুরিস্টরা এসেছে এখানে, তো তারা ওখানে এনজয় করছে। আর নদীর এই পাড়টাতে দেখতে পাচ্ছি একটা ছোট্ট করে ভ্যালি মতো রয়েছে, দেখতে পাচ্ছ এখানে সেই চাইনিজ যে বাম্বু, সেই বাম্বু গাছের ছোট চারা থেকে আর কি গাছ বেরোচ্ছে। এই জায়গাটাতে মোটামুটি ওই 2 দিনের জন্য টাইম কাটানোর জন্য বেস্ট। এই পাশটাতেও দেখছি যে হোমস্টে হচ্ছে কিনা জানি না, তবে বাঁশ দিয়ে নতুন কটেজ তৈরি হচ্ছে, এবার এদের বাসস্থানের জন্য তৈরি হচ্ছে কিনা জানি না, তবে এই জায়গাটাও কিন্তু আমার বেশ সুন্দর লাগছে, মানে ছোটোখাটো একটা ভ্যালি টাইপের আছে এই জায়গাটায়। দারুণ কিন্তু জায়গাটা, দারুণ, মানে যারা ফটো তুলতে পছন্দ করো, যারা ফটোগ্রাফি করতে পছন্দ করো, তাদের জন্য কিন্তু একটা উত্তম জায়গা। এখানে ক্যাম্পিং করা যাবে, ও আচ্ছা টেন্ট আছে এখানে, এর ভেতরে ভিজিট করা যাবে হয়তো। এই তো দেখতে পাচ্ছি এখানে একটা যাওয়ার রাস্তা রয়েছে, হাঁটতে এলাম একটু ওপরের দিকে, হোমস্টে থেকে একটু অপোজিট সাইডে এলাম, নদীর অপোজিট সাইডে এসে দেখছি যে এখানে একটা দুর্দান্ত ক্যাম্পিংয়ের জন্য জায়গা করা রয়েছে। যারা আর কি অ্যাডভেঞ্চার পছন্দ করে, যারা টেন্টে থাকতে পছন্দ করে, তাদের জন্য দেখছি এখানে একটা ব্যবস্থা করা রয়েছে। জোকের উৎপাত রয়েছে একটু, তো সেটা একটু দেখতে হবে। এর উপরে উঠে দেখতে পাচ্ছি এখানে ক্যাম্পিংয়ের জন্য টেন্ট রয়েছে, এটা মনে হয় এখনও চালু হয়নি। এখানে একজন রয়েছে, ওনার থেকে শুনে নেব এ কে চালু হুয়া হ্যাঁ না নেই হুয়া হ্যাঁ, চালু হো গিয়া। এই জায়গাটা তৈরি হচ্ছে, এখনও ফুলফিলভাবে কিন্তু তৈরি হয়নি। এখানে দেখতে পাচ্ছি বাঁশ দিয়ে কিন্তু এখানে কটেজ মতো হচ্ছে, এখনও ফুলফিল কমপ্লিট হয়নি। এখন এটা তৈরি হচ্ছে। আমাদের টেন্ট একটা দেখিয়ে দিচ্ছে, দেখো এই যে টেন্ট খুলে দিল, এর মধ্যে মোটামুটি সিঙ্গেল পার্সনও থাকতে পারবে, আবার ডবল পার্সনও থাকতে পারবে। যেহেতু এখানে ঠান্ডা আছে, একটু হালকা ঠান্ডা ওয়েদার, তো সেহেতু এখানে কিন্তু 2 জন আরামসেই থাকতে পারবে। জাস্ট এই জায়গাটা দেখো কি ভয়ঙ্কর লাগছে, মানে এই পাহাড়ের এখানে যে গাছগুলো এমনভাবে রয়েছে, বিভিন্ন ধরনের গাছ রয়েছে, একটা দুটো গাছ না, বিভিন্ন ধরনের গাছ,
আর সেই গাছগুলোকে দেখো কি ভয়ঙ্কর লাগছে, মানে এই পাহাড়ের যে রূপটা সেই রূপটা পুরো বদলে গেছে, পুরো পাল্টে গেছে। আর নিচে এইভাবে নদীর জল বয়ে চলেছে সঙ্গ আওয়াজে, তো এই জায়গাটা পুরো একেবারে ভয়ঙ্কর একটা রূপ তৈরি করেছে। বেশ অনেকটা ওপরে এসেছি, এখান থেকে জাস্ট ভিউটা দেখো, পুরো ড্রোনের মতো ভিউ লাগছে, পাখির চোখে যেন আলাদাই একটা ভিউ আসছে। আর এই সেই ভয়ঙ্কর পাহাড়টা, দেখি আর একটু যাবো। এখানে দেখতে পাচ্ছি আর একটু যাওয়া যেতেই পারে, তবে এখানে লোকজন নেই, একটু জঙ্গল টাইপের, যেহেতু দুজনে আছি আর বেশি এগোনোটা মনে হয় ঠিক হবে না, তো বেশি আর এগোবো না, এখান থেকেই জাস্ট একটু ভিউর মজা নেবো, তারপরে চলে যাব। কারণ এইদিকে দেখতে পাচ্ছি জঙ্গলের ভেতরে যাওয়ার জন্য রাস্তা রয়েছে, আর কয়েকজন থাকলে যেতাম, আমরা যেহেতু দুজন আছি তো সেহেতু যাব না। যাই হোক, আর বেশি সময় কাটাবো না এখানে, যেহেতু আমরা দুজনে এসেছি আর একটু অন্ধকার অন্ধকার হয়ে এসেছে, মানে বেশি সময় হয়নি, ওই দুপুর 3টে মতো বাজে, কিন্তু মেঘলা ওয়েদার, তো মেঘলা ওয়েদারের জন্য জায়গাটা অন্ধকার অন্ধকার লাগছে। তো এখান থেকে আমরা এখন আবার সেই হোমস্টের দিকে চলে যাব। এখন সন্ধ্যা 6:30 বাজে, আর ঠিক এরকম ভিউ, একটা বাল্ব জ্বলেছে এখানে আর ওখানেও আলো জ্বলেছে, মোটামুটি চারিপাশে কয়েকটা করে আলো জ্বলেছে। আর সেই আলোতে এই নদীর স্রোত এবং সেই কাঠের ব্রিজকে কেমন লাগছে দেখো। সন্ধ্যাবেলার এই অপরূপ দৃশ্য জাস্ট আমাকে মানে অন্য লেভেলে একটা শান্তি দিল, তো ভাবলাম যে তোমাদের সঙ্গে সেই দৃশ্যটা শেয়ার করি। কি লাগছে দেখো, ওফ, জাস্ট ফাটাফাটি, সেরা সেরা। হোমস্টেতে আলোয় পুরো সাজিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ ওই পাশের হোমস্টেগুলোও সেজে উঠেছে, এখানেও আলো জ্বালিয়েছে, এরকম ব্যালকনি থেকে জাস্ট এরকম লাগছে ভিউটা। এখন সন্ধ্যা 6:30 বাজে। The next day. পশ্চিমবঙ্গের কালিম্পং জেলার একটি ছোট্ট পাহাড়ি গ্রাম এই রঙ্গ। 1933 সালে ব্রিটিশ সরকারের হাত ধরেই রঙ্গ স্থাপিত হয়েছিল। মূলত সিনকোনা প্ল্যান্টের জন্যই এই রঙ্গ গ্রামটিকে স্থাপিত করা হয়েছিল, যা এখন ট্যুরিস্টদের অফবিট ভ্রমণের আকর্ষণীয় জায়গা হয়ে উঠেছে। কালিম্পং জেলার এই রঙ্গ ভিলেজটি ঠিক এক পাশে রয়েছে ডুয়ার্স এবং আর এক পাশে রয়েছে ভুটান। বলেন কি? হ্যাঁ, ঠিকই শুনেছেন, কালিম্পং এর ঝালং রঙ্গ এই লোকেশন থেকে ভুটান দেশে খুব কম সময়ে পাড়ি দেওয়া যায়। ঝালং বিন্দু এবং রঙ্গর মধ্যে একটি নদী লক্ষ্য করা যায়, নদীটির নাম জলঢাকা। আর সেই জলঢাকা নদীর একটি শাখা আমাদের হোমস্টের ঠিক পাশেই রয়েছে, যার নাম ঝালং ফলা। ফলা মিন্স রিভার। এই রঙ্গতে শুধুমাত্র যে এই 3-4টে হোমস্টে থেকে নদীর ভিউর মজা নেওয়া যাবে তা কিন্তু নয়, এখানে ঘুরতে এসে আপনি যে কোনো হোমস্টেতে স্টে করলে এই নদীর মজা লুটতে পারবেন। তার জন্য বেশি টাকা দিয়ে নদীর পাশে হোমস্টে নিতে হবে তার কোনো মানে নেই। এই নদীটি কিংবা এই কাঠের সেতুটি নির্দিষ্ট কোনো হোমস্টে নয়। যদি আপনারা কালিম্পং এর এই সুন্দর সাজানো গোছানো পাহাড়ি গ্রামে সময় কাটাতে ইচ্ছুক থাকেন, তাহলে এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবেন। তাহলে আপনারা বাড়িতে বসেই রঙ্গর বিভিন্ন হোমস্টে বুকিং করতে পারবেন। এই জায়গাটাকে আমি কালকে রাতের বেলা এক্সপ্লোর করেছিলাম, বেশ সুন্দর লাগছিল। রাতের বেলা একটা অন্যরকম সিনারি চোখের সামনে ভাসছিল। আর এখানে বৃষ্টি হচ্ছে, একটু আগেও মোটামুটি টিপ টিপ করে বৃষ্টিগুলো পড়েছিল, ঝিরিঝিরি বৃষ্টি পড়েছিল। তো এখন মোটামুটি দেখতে পাচ্ছি একটু ঠিকঠাক ওয়েদার রয়েছে, মেঘলা ওয়েদার, তো কখনো বৃষ্টি কখনো রোদ এইসবই দেখতে পাচ্ছি। দিদিরা সব কাজে যাচ্ছে। কাজে যাচ্ছেন নাকি? আচ্ছা, কাম পে যা রো? ওকে ওকে ওকে। ঘাস ঘাস, ওকে, বকরি কে লিয়ে, ওকে ওকে। তো ওই বকরি মানে হচ্ছে তোমার ছাগলের জন্য ঘাস কাটতে যাচ্ছে। এখানে আবার একটা ছোট্ট করে বসার জায়গা করা রয়েছে, যে জায়গাটা করা রয়েছে পাতা দিয়ে, গাছের পাতা দিয়ে জায়গাটাকে তৈরি করেছে। এখানে বাঁশ দিয়ে দেখো, বাঁশের হচ্ছে বসার জায়গা করা রয়েছে, এখানে একটা বাঁশের টেবিল করা রয়েছে, সব হ্যান্ডমেড। এটা কিন্তু খুব ভালো লাগলো। আর এখানে ফুটবল বিশ্বকাপের যে কটা দেশ ছিল সব কটার ফ্ল্যাগ কিন্তু দেওয়া রয়েছে। দেখো, আমাদের সঙ্গে প্রথমবারের জন্য গপু এসেছে। গপুও কিন্তু এই সুন্দর ভিউটার মজা নিচ্ছে। ওর এটা প্রথম পাহাড় ট্রিপ আমাদের সঙ্গে। কালকে দুপুরবেলাতেও এরকম মনোরম পরিবেশ দেখতে দেখতে লাঞ্চ করেছিলাম। আর আজকে সকালবেলাতে পুরি আর আলুর তরকারির মজা নিচ্ছি।
এরকম একটা মনোরম পরিবেশকে দেখতে দেখতে। হ্যাঁ, ভালো বানিয়েছে। একটু লবণটা কম আছে, এরা লবণটা কম খায়, ভালো লেগেছে। যাই হোক, তেলে ব্রেকফাস্ট করে এখন আমরা সাইট সিনের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আমাদের বেরোনোর কথা ছিল 8টা থেকে 8:30টার মধ্যে, সেখানে 10টা বেজে গেছে। 10টা বেজেছে সেটা আমাদের জন্য নয়, হোমস্টেতে একটু ব্রেকফাস্ট করতে লেট হয়ে গেছে, তো তার জন্যেই আর কি, মানে ব্রেকফাস্ট করতে না, ব্রেকফাস্ট তৈরি করতে, তো তার জন্যে আমরাও লেট হয়ে গেলাম। অনেকটা নিচে, সেই নিচের থেকে ওপরে উঠতে হচ্ছে, তো হাঁপিয়ে যাচ্ছি। জাস্ট ভিউটা দেখো, ওফ, অপূর্ব সুন্দর একটা ভিউ। চারিপাশে মেঘ জমে রয়েছে আর সামনেটা জাস্ট এরকম লাগছে। সাইট সিন করতে যাওয়ার সময় এরকম যে একটা সুন্দর মুহূর্তের সাক্ষী হব, এটা কল্পনার বাইরে ছিল। জাস্ট অসাম। আর রাস্তাটা কিন্তু অফরোডিং, দেখতে পাচ্ছ, রাস্তাটা কিন্তু টোটালি অফরোডিং। সেই অফরোডিং রাস্তা দিয়ে আমরা এখন ওপরের দিকে উঠে চলেছি, সাইট সিন করছি। ওফ, সুন্দর সুন্দর। আর আমি এরকমভাবে জানালার বাইরে থেকে মুখটাকে বের করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। কি সুন্দর লাগছে, ঠান্ডা বাতাস প্লাস এরকম সিনিক বিউটি, চারিপাশে মেঘ আর মেঘ, সুন্দর সুন্দর। আর এখানে সিনকোনা গাছ রয়েছে, যেটা থেকে আর কি কুইনাইন ওষুধ তৈরি হয় ম্যালেরিয়ার রোগ প্রতিরোধের জন্য, তো সেই গাছও কিন্তু এখানে রয়েছে। সুন্দর। এই তো কফি হয়েছে, তাহলে দাঁড়িয়ে দেখলেও তো, একটু দাঁড়িয়ে দেখা যাবে দাদা? একটু দাঁড়িয়ে তাহলে দেখান। এখানে বলছে কফি প্ল্যান্ট আছে, কফি হয়েছে বলছে। আমরা গাড়িটাকে একটু দাঁড় করালাম, এখানে কফি গাছ রয়েছে। আমরা যে কফি খাই সেই কফি গাছ রয়েছে এই সাইডে, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, এইটাই হলো কফি গাছ, কিন্তু এই কফি গাছে এখন ফল হয়নি, এখনো ফল হয়নি। এরকম কফি গাছ এখানে দেখতে পাচ্ছি বেশ অনেকটা রয়েছে। ফুল হয়েছে? ও হ্যাঁ, এই তো সাদা সাদা ফুল হয়েছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই যে সাদা সাদা ফুল হয়েছে কফি গাছে, এই যে দেখতে পাচ্ছ, বড় বড় ফুলও হয়েছে, ওই যে দেখতে পাচ্ছি। তো এখানে অনেকগুলো কফি গাছ রয়েছে, বাহ, সুন্দর লাগলো। এটা প্রথমবার দেখলাম। এখানেও দেখতে পাচ্ছি, আমি জুম করে দেখানোর চেষ্টা করছি, কিন্তু সেইভাবে জুম হবে না, জুম লেন্সটা। জাস্ট ভিউটা দেখো, ওফ, ফাটাফাটি লেভেলের ভিউ। চারিপাশটা যেন একটা মায়াবী নগর লাগছে, সেই মায়াবী নগরের এখানে যেন আমরা দাঁড়িয়ে রয়েছি, এত সুন্দর লাগছে। ওফ, ভিউটা জাস্ট ফাটাফাটি লেভেলের ভিউ, মানে কিচ্ছু বলার নেই। মানে আমার ভাষা দিয়ে এই ভিউকে আমি বর্ণনা করতে পারবো না। যাই হোক, আমরা আবার সাইট সিন করতে থাকি, গাড়িতে উঠে পড়ি, কারণ এখানে জোঁক রয়েছে, তো একটু স্যাঁতস্যাঁতে, এখানে বেশি টাইম ওয়েস্ট করবো না। আর কফি গাছ এখানে অনেক রয়েছে, অনেক। যাই হোক, এই জায়গাটার ভাইব নেওয়া হয়ে গেছে, আমরা আবারও সাইট সিনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি, মানে রওনা দেই। এখানে অনেকগুলো রিসোর্টও আছে দেখতে পাচ্ছি। ডালগাঁও এই গ্রামটার নাম, মানে ওইটা ছিল রঙ্গ যেখানে আমরা ছিলাম, এটা কালিম্পংয়ের আরও একটি ভিলেজ যার নাম ডালগাঁও। আমরা এখন ডালগাঁওয়ের ভিউ পয়েন্টে এসেছি, কিন্তু চারিপাশটা মেঘলা ওয়েদার হয়ে আছে, তো তার জন্য একটু সাদা সাদা লাগছে। সেইভাবে মানে ভালোভাবে যে সিনিক বিউটিটাকে দেখব, এইটা আমি দেখতে পাচ্ছি না। আর এই জন্যেই আমার সব সময় মেঘলা ওয়েদারকে না ভালো লাগে না। মানে আমি পাহাড়ে এত মেঘলা ওয়েদার দেখেছি, আর না মেঘলা ওয়েদারটাকে দেখতে ইচ্ছা করে না। এই হলো ডালগাঁও ভিউ পয়েন্টের একটা ছোট্ট করে পার্কের মতো জায়গা রয়েছে, যেখানে আমি দেখতে পাচ্ছি অনেক ধরনের গাছ রয়েছে, সবুজে ঘেরা চারিপাশটা, এবং এই পাশটা সাদা হয়ে রয়েছে মেঘের জন্য। কিন্তু যাই হোক, ওইটা ইগনোর করছি, আর এইগুলো দেখাচ্ছি। দেখো, এখানে কাগজ ফুলও রয়েছে, যে কাগজ ফুলটা কি কালারের দেখো তোমরা, ভায়োলেট কালারের কাগজ ফুল। ওফ, কি সুন্দর লাগছে, দেখো, দারুণ লাগছে দেখতে। এবং এখানে অনেক পাতাবাহার রয়েছে, যেগুলোর নাম আমি জানি না, আমি একটারও নাম জানি না। আর এই জায়গাটাতে যদি মেঘ না থাকতো, তাহলে কিন্তু ভুটানটাকে ভালোভাবে দেখা যেত। এটা হলো অ্যাকচুয়ালি ভুটানের বর্ডার, মানে আমরা এখন যেখানে রয়েছি, তো এই ভুটানের বর্ডার থেকে ওই দূরে ভুটান শহরটাকে খুব সুন্দরভাবে দেখা যেত। আস্তে আস্তে দেখতে পাচ্ছি মেঘটা ক্লিয়ার হচ্ছে। আমি এর ওপরে উঠি, এখানে একটা ছোট্ট করে
কি বলে সিঁড়ি মতো করা রয়েছে, ওপরে ওঠার জন্য ভিউ পয়েন্ট মতো করা রয়েছে, ওপর থেকে দেখা যাবে। তো যদি ক্লিয়ার হয়, ভাগ্য যদি ভালো থাকে তাহলে দেখা যাবে। আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে দেখতে পাচ্ছি। তো দেখি ওপরে উঠি। এখানে একটু বিশ্রাম নেওয়ার জন্য, বসার জন্য একটা জায়গা করা রয়েছে কাঠ দিয়ে, খুব সুন্দর। হাই হ্যালো, হাই হ্যালো। আস্তে আস্তে মেঘটা ক্লিয়ার হচ্ছে, ভেসে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটে চলেছে। তো তার জন্য আমরা হালকা করে দেখতে পাচ্ছি ওখানে একটা ফুটবল গ্রাউন্ডও রয়েছে দেখতে পাচ্ছি। ওই যে দূরে, গাছগুলোকে ইগনোর করে জাস্ট দূরে দেখো, হচ্ছে একটা ফুটবল গ্রাউন্ড রয়েছে এবং ঘরবাড়িগুলোও বেশ স্পষ্ট হচ্ছে। আর দূরে যে ভুটানের দৃশ্যগুলো, সেই ভুটানের যে ভিউগুলো, সেই ভিউগুলো আমরা আস্তে আস্তে দেখতে পাচ্ছি। ওখানে রাস্তাও রয়েছে, অফরোডিং রাস্তা, সেটাও দেখতে পাচ্ছি দূরে। ওই যে দূরে, না ওই যে ওই দূরে দূরে দূরে, ওটা নদী। ও আচ্ছা আচ্ছা, ওটা অফরোডিং রাস্তা না, ওটা নদী, ওটা নদী যাচ্ছে। মানে এখান থেকে বোঝা যাচ্ছে না ঠিকঠাক যে জল নাকি রাস্তা। ডালগাঁওয়ের ভিউ পয়েন্টের মজা নেওয়া হয়ে গেছে। এবার আমরা আমাদের নেক্সট গন্তব্যস্থলে যাব। কোথায় যাব? বিন্দু। আচ্ছা আচ্ছা, আমরা এখন যাব বিন্দু বলে একটি স্পট রয়েছে, সেই বিন্দু স্পটকে আমরা এখন এক্সপ্লোর করতে যাব। বিন্দুর পথে যাওয়ার সময় আমরা একটা ভিউ পয়েন্টে দাঁড়ালাম, যে ভিউ পয়েন্ট থেকে দেখতে পাচ্ছি আমরা যে এই সাইডটা, এই যে নদী, এই যে একটা নদী যাচ্ছে আমার ঠিক আঙুলের ডগা দিয়ে, ওই নদীর এই সাইডটা হচ্ছে ইন্ডিয়া আর ওই সাইডটা হচ্ছে ভুটান। ওই যে দূরে দেখতে পাচ্ছ যে পাহাড়, যে বাড়িঘর, ওগুলো সব ভুটানের এবং এই সাইডটা সবটাই ইন্ডিয়ার। এক থেকে দেড় ঘন্টা গাড়ি জার্নি করে আমরা চলে আসলাম বিন্দুতে। বিন্দুর এখানে একটা ব্যারেজ রয়েছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে একটা ব্যারেজ রয়েছে, এই ব্যারেজটার নাম বিন্দু ব্যারেজ। এই ব্যারেজের এখান থেকে দেখতে পাচ্ছি একটা নদী বয়ে গেছে দেখতে পাচ্ছ, আর নদীর ওই পাড়টা, ওই যে ওই পাড়টা হলো ভুটান আর এই পাশটা ইন্ডিয়া। মানে আমরা ইন্ডিয়াতে দাঁড়িয়ে রয়েছি আর ওই পাড়টা হচ্ছে ভুটান। আহা হা, কি অপরূপ সুন্দর দৃশ্য। আর এখানে অনেক দোকান রয়েছে যেগুলোতে বুঝতেই পারছো তোমরা, ভুটানের যে জিনিসগুলো, ভুটানের যে ঘর সাজানো জিনিসগুলো, সেগুলো অনেক রয়েছে। দেখতে পাচ্ছ এখানে চায়ের কাপ থেকে শুরু করে সমস্ত কিছুই রয়েছে। এবং এখানে সেই চকলেট, এই চকলেট কিন্তু হেভি ফেমাস, মানে আমার তো দারুণ লাগে খেতে, আমি অবশ্যই কিনে নিয়ে যাব। এখান থেকে দেখতে পাচ্ছি নিচে নামছে অনেকেই, তো আমিও একটু নামি। এখানে পাথরের খাঁজে খাঁজে পা দিয়ে নিচের দিকে নামতে হচ্ছে। একটু নামি, নেমে নদীর যে ভিউটা, সেই ভিউটা আরও ভালোভাবে নেওয়া যাবে। একটু হালকা রিস্ক আছে, তবে নেমে যাই, নেমে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। ইয়েস, নেমে গেছি। যাই হোক, নেমে গেছি। এই যে সেই নদীর জল, সেই নদীর স্রোত, বিন্দু ব্যারেজ থেকে জলগুলো আসছে এরকমভাবে। জলের যে স্রোত, সেই স্রোতটা কিন্তু বেশ ভালোই রয়েছে। সামনের দিকে কিন্তু দেখতে পাচ্ছি নদীর জলটা বেশ ভালোই জোরে স্রোতের সাহায্যে এগিয়ে চলেছে সামনের দিকে। এখানে কিন্তু ছোট ছোট পাথর রয়েছে, পাথরগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। দেখো পাথরগুলোর যে শেপ, সেই শেপগুলো কিন্তু দুর্দান্ত। দেখো এই দেখো, এই বড় পাথরটার শেপও কিন্তু দুর্দান্ত, ভারী রয়েছে। লাভলি লাভলি, শেপটা দারুণ, ফাটাফাটি লাগছে কিন্তু। মানে আমি এখন দাঁড়িয়ে আছি ইন্ডিয়াতে, আর এই নদীটার টপকালেই ওই পারে হচ্ছে ভুটান। যে সবুজ গাছগুলো দেখতে পাচ্ছেন, সেই সবুজ গাছগুলো হচ্ছে ভুটানের। আর আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি, এই জায়গাটা ইন্ডিয়ার। দারুণ লাগছে, দারুণ ফাটাফাটি ভিউ। আমার তো এই জায়গাটা বেশ সুন্দর লাগছে, মনে হচ্ছে এই জায়গাটায় বসে কিছুটা সময় কাটাই, কিছুটা নিজেকে সময় দিই। মানে এত সুন্দর জায়গা ভাই, হেভি ফিল হচ্ছে। আর এই জায়গার যে পাথরগুলো, সেই পাথরগুলো যে শেপ, সেই শেপগুলো আমার খুব সুন্দর লাগছে। মানে বেশ ভালো, টাইম কাটানোর জন্য বেশ উত্তম জায়গা। এখানে অনেকটা সময় কাটিয়েছি। এবার একটু ওপরের দিকে উঠি, কারণ বুঝতেই পারছো বেলা করছে, বেলা অনেকটাই হয়ে গেছে। এবার আমাদেরকে আবার সেই রুমের দিকে যেতে হবে। তো এই জায়গাটায় অতটা সময় কাটাবো না এখন আর বেশি, এবার একটু কেনাকাটা করব। ওপরে আমি দেখেছি অনেক দোকান রয়েছে, তো সেখান থেকে মোটামুটি অনেক কিছুই কেনার ইচ্ছা আছে বাড়ির জন্য, নিজেদের জন্য। চলো, এখানে দেখতে পেলাম সেই তিবেতিয়ান যে ফ্ল্যাগগুলো, সেই ফ্ল্যাগগুলো স্টিকার করা রয়েছে। এটা বাইকে বেশ ভালোভাবেই চিপকানো যাবে। এটা 80 টাকা দাম। তো এটা একটা নিলাম, এটা বেশ সুন্দর লাগলো, আমার বেশ ইউনিক লাগলো। বাইকের সামনে কিন্তু বেশ যাবে, কিন্তু এত বড় কি যাবে? একটু ছোট হলে, इसके छोटा नहीं होता ना, এই জায়গা। ওকে, এটা এই জায়গা, মতলব এই জায়গা বল রে, তো এই হোগা। মোটামুটি এখানে পয়সা সব বেরিয়ে গেছে অনেক। এবার হচ্ছে আমাদেরকে আবার গাড়ি করে
রুমের দিকে রওনা দিতে হবে, গিয়ে একটু স্নান করব, খাওয়া দাওয়া করব। আর ভাল লাগছে না, কেমন গরম গরম লাগছে, মানে সেই ঠান্ডাটা নেই এখন। এই মুড়িগুলো 20 টাকা করে নিল। যাই হোক, পাহাড়ের এখানে একটু দাম এদিক ওদিক হয়, তো এগুলো 10 টাকা করে আমাদের ওখানে। আর এটা বর্ধমানে মুড়ি দেখলাম, এই যেখানে লেখাই রয়েছে বর্ধমান WB, ওয়েস্ট বেঙ্গলের রাজলক্ষ্মী ফুড প্রোডাক্ট। 2 hours later. রুমে এসে একটু ফ্রেশ হলাম, মানে আলাদাই টায়ার্ড লাগছিল, কারণ সকালবেলা বেরিয়েছিলাম। আর সকালবেলা ওই লুচি তরকারি খেয়ে না আমার একটু পেটে গ্যাস গ্যাস হচ্ছিলো, তো এসে একটু স্নান করলাম, স্নান করে আলাদাই ফ্রেশ লাগছে। আর এখানে চরম লেভেলে বৃষ্টি হয়েছে, চরম লেভেলে বৃষ্টি। ভেবেছিলাম যে নদীর জলে স্নান করব, কিন্তু নদীর জলে স্নান করলে নিউমোনিয়া হয়ে যাবে ভাই, এত পরিমাণে বৃষ্টি হয়েছে কি বলবো। এখানে কয়েকজন ঘুরতে এসেছে আমার সাবস্ক্রাইবার, তো ওই যে বলছে ব্লগে নিতে, তাই নিয়ে নিলাম। কোথা থেকে এসছো? কোথায় বাড়ি, কোথায়? ডালখোলা, ডালখোলা। ও আচ্ছা, ডালখোলা থেকে এসছে ওরা। ওরা এসে এখানে বেশ এনজয় করছে। ঠিক আছে, এনজয় করো। ও নাচছে, এই রে ভেঙে পড়ে যদি তো গেল। আজকে আমাদের সাইট সিনের মধ্যে বেশ অনেকগুলো স্পট ছিল, কিন্তু বৃষ্টি আমাদের ব্যাঘাত ঘটিয়েছে। আমি আর দেখাতে পারিনি তখন যে কি জোরে, কি লেভেলে বৃষ্টি হয়েছিল, কারণ আমার একটু গ্যাস পাম্প করে না শরীরটা দিচ্ছিল না, আমার শরীরটা ছেড়ে দিয়েছিল আর কি, তো তার জন্য আমি দেখাতে পারিনি। যাই হোক, আমরা ওই 2-3টে স্পট ঘুরলাম, বেশ ভালো লেগেছে। আবারও যদি কোনো দিন এখানে আসি তখন আবারও সাইট সিন করবো। আজকে আর ভালো লাগছে না, আজকে এখানেই টাইম কাটাবো। এখানে সবাই খাচ্ছে ডিমের ঝোল দিয়ে ভাত, স্যারের তো খাওয়া হয়ে গেছে। এখানে খাচ্ছে ডিমের ঝোল দিয়ে ভাত, আর আমি কী দিয়ে খাচ্ছি, এখানে একটা আম, এখানে 2টো কলা আর লবণ দিয়ে এই ভাতটাকে মাখিয়েছি, কারণ আমার পেটের অবস্থা একটু খারাপ ছিল, তো তার জন্য আমি তেল মশলা দিয়ে খাচ্ছি না, একটু সিম্পল ভাত খাচ্ছি। অমৃত লাগছে, হেভি খিদে পাচ্ছিল। আমাদের সন্ধ্যাবেলার স্ন্যাক্স চলে এসেছে, এখানে মোমো আর এখানে ভেজ পাকোড়া। ভেজ পাকোড়া হ্যাঁ না দিদি? চিকেন পকোড়া? ও চিকেন পকোড়া হ্যাঁ। যাই হোক, এখন সন্ধ্যাবেলায় নিজেদের মধ্যে একটু টাইম কাটাবো আর এরকম সুন্দর মনোরম পরিবেশে ভাইব নেবো। আর এই ব্লগটাকে লেন্দি করছি না, আজকের এই ব্লগটা এই পর্যন্তই থাক। পরে আবারও একটা ব্লগ আসছে, সেটা কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা নেক্সট ব্লগেই জানতে পারবে। তবে কালিম্পংয়ের আরও একটা সুন্দর অফবিটে যাব, এটুকু বলে দিলাম। তাহলে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরও একটা ট্রাভেল ব্লগ নিয়ে। টাটা।